একটি মহল পালিয়ে গেলেও আরেকটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলেছেন তারেক রহমান। অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান সরকারের প্রতি। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে ছাড় দেবে না যুব সমাজ। কারওয়ান বাজারে হুঁশিয়ারি জামাত আমিরের, চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান। জামাত নেতা হত্যার ঘটনায় শেরপুরের ঝিনাইগাতির ইউএনও এবং ওসিকে প্রত্যাহার। বিএনপি নেতা কর্মীদের উস্কানিকে দোষারোপ জামাতে, সুষ্ঠু তদন্তের দাবি মাহদি আমিনের। শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সরকারের। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেছেন প্রেস সচিব। চট্টগ্রাম বন্দরের এনসিডি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিকে বৈধ ঘোষণা হাইকোর্টের। কর্মবিরতির ঘোষণা বন্দর শ্রমিক দল ও সাবেক সিবিএর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কোথাও কোনো অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি শান্তি চায়, কোনো অশান্তি চায় না। একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কেউ যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার পাশাপাশি 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ নির্মাণ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান ধানের শীষে ভোট চান। রাজশাহী থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। সাথে ছিলেন স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য। দীর্ঘ 22 বছরের অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষার অবসান। ঠিক যখন ঘড়ির কাঁটা 1:52, তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান পদ্মাপাড়ের শহর রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায়। দীর্ঘ প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর যখন প্রিয় মানুষটি চোখের সামনে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমান যখন মঞ্চে পৌঁছান, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠের জনসভা। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও বিভাগীয় সংসদীয় আসনগুলো থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌঁছান মাদ্রাসা মাঠে। রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন তারা। জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা, কোথাও পানি নেই। বরেন্দ্র প্রকল্প চালু করে জিয়াউর রহমান খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। নির্বাচিত হলে পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আমার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। আমরা নতুন করে চালু করবো শহীদদের শিক্ষা কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দিব যত সম্ভব। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে, কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছু রাখা যায়, সেটা পরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। বিএনপির চেয়ারম্যান বলেন, 16-17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল স্বৈরাচারী সরকার। এখন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, যেটি রাজশাহী জেলা হোক, যেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হবে। লোকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক পঠন পাঠানো, ডাক্তার ঠিক পঠন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় না। কাজে এখন এই যে 5ই আগস্টের একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন।
তারেক রহমান বলেন, বিএনপি দেশে শান্তি চায়, কোনো অশান্তি চায় না। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেই জন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারা জানেন। আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করবো কাজ সবার আগে বাংলাদেশ। এনাদের প্রত্যেকটাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখতে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, 13 ফেব্রুয়ারি থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে। তারেক রহমানের আগমনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কি করা হবে তার একটি পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের কাছ থেকে তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়েছেন তারা তা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং ধানের শীষে বিজয়ের জন্য কাজ করবেন। জাহাঙ্গীর আখন্দ, বাংলা ভিশন, রাজশাহী মাদ্রাসা মাঠ, রাজশাহী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলামী এখনও ৭১-এর ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। নির্বাচনের জন্য তারা এখন ভোট চাইছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৬ বছর দেশে জুলুমবাজ সরকার ছিল। দীর্ঘদিন পর দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে, তাই দেশের উন্নয়নে সে সুযোগ কাজে লাগাতে হবে। মা, বোন ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন বলেও জানান মহাসচিব। এখন আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। 1991 সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙুল ধরে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত কোনদিন খেয়ানত করেছি। দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্বের চাপে একটি দল নির্বাচনে আসতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার চট্টগ্রাম 11 আসনের হালিশহর বড়পোল এলাকায় গণসংযোগ করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। দুপুরে স্থানীয় শাপলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে প্রচারণা শুরু করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এলাকায় লিফলেট বিতরণ সহ ভোটারদের সাথে জনসংযোগ করে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, প্রথম থেকে একটি গোষ্ঠী নির্বাচনই চায়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর তাদের আস্থা নিয়েও সন্দেহ রয়েছে। ওপরে গণতন্ত্রের কথা বললেও হৃদয়ে ধারণ করে কিনা সে প্রশ্নও রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আমির খসরু বলেন, জনগণের আস্থা বিএনপির ওপর, সেটার প্রতিফলন সবাই দেখতে পাচ্ছে। শেরপুরে জামাত নেতা হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে নারীদের গায়ে হাত, এই দুটো দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে ঢাকা 14 আসনে নির্বাচনী প্রচারণার সময় তিনি সব কথা বলেন। ক্ষমতায় গেলে কর্মস্থলে মেয়েদের সর্বোচ্চ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এ সময় একটি দল নারীদের লাঞ্ছিত ও রক্তাক্ত করছে বলেও অভিযোগ করেন জামাতের আমির। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না। বলেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে,
আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করছে। মৌলভীবাজার ৪ আসনে রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উন্মুক্ত প্রার্থী প্রতিম দাসের পক্ষে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দলটি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে। একতরফা এসব হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। একটি দল দেখছেন সারা দেশে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে। শেরপুরে তারা 11 দলীয় জোটের একজন নেতাকে, জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। 5ই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে। রাজধানীর বাইরেও নির্বাচনী লড়াই বেশ তুঙ্গে। নানা প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চলছে প্রার্থীদের। তবে পিছিয়ে নেই ভোটাররাও, বুঝে শুনেই প্রার্থী নির্বাচনের অপেক্ষায় তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। কেরানীগঞ্জে ঢাকা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের বিকল্প নেই। বাস্তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে নির্বাচনী প্রচারণা চালান এবং ভোটারদের হাতে হাতে লিফলেট দিয়ে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। মানিকগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী এস.এ. জিন্না কবিরও একই দিনে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রচারণা চালান। নারায়ণগঞ্জ 2 আসনে সকাল থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আধুনিক 2500 গড়ার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কিশোরগঞ্জ 6 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম সকাল থেকে সাদেকপুর ইউনিয়নের মৌটুপি, মেন্দিপুর, সাদেকপুর ও রসুলপুর বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সকালে ধানের শীষ প্রতীকে মুজিবুর রহমান সরোয়ারের পক্ষে ভোট চান বিএনপি নেতা মাসুদ হাসান মামুন। নগরীর সদর রোডে বাসদের মই মার্কার প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী গণসংযোগ করেন। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। ফেনী 2 আসনে ইগল মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন 11 দলের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। ঢাকা 19-এর ধানের শীষের প্রার্থী ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে নয়াবাড়ি, জামসিং, বনপুকুর সহ বিভিন্ন পাড়া মহল্লার ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। সুনামগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশ হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা সদরে এতে বিপুল সংখ্যক নারী অংশ নেন। নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া সদর ইউনিয়নের মাইফরাজ গ্রাম, মধুখালী, পিতলগঞ্জ, মণিপাড়া, বাগবের বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এবং তাকে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে ঢাকা 20 আসনে ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে ধামরাই উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বুধবার শেরপুরে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ এবং জামাত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতি থানার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। শেরপুরের ঘটনায় প্রার্থীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থীদের প্রচারণা ও আচরণবিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, রঙিন ব্যানার প্রার্থীরা ব্যবহার করতে পারবে না।
8 ফেব্রুয়ারির পর আদালতের নির্দেশে কোনো প্রার্থিতা ফিরে পেলে পোস্টাল ব্যালটে তাদের নাম ও প্রতীক থাকবে না। এদিকে আগামী নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড কমিশন থেকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। এদিকে শেরপুরে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার জন্য বিএনপি নেতাকর্মীদের উস্কানি এবং প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করেছে জামাত ইসলামী। শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 6:45টার দিকে জেনেগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গয় উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। শেরপুরে নির্বাচন ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। এই সংঘাত এড়ানো যেত কিনা, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো, সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করলো, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংঘাত শুরু হলো, কারা সেখানে মদত দিয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলো না? এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামাত ইসলামের এক নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বিএনপি ও জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিবৃতিতে আবারও একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 4 জনের প্রাণহানি ঘটেছে, যা পূর্বের নির্বাচনের সময়কার সহিংসতার তুলনায় অনেক ভালো পরিস্থিতি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সাথে সাথে পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ তার। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ভুক্তভোগীর অধিকার সুরক্ষা অধ্যাদেশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ সহ বেশ কয়েকটি অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে এখন নওগাঁয় আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর,
সমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। এটিএম হাই স্কুল মাঠে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগেই তিনি নওগাঁর এটিএম হাই স্কুল মাঠে এসে যে জনসভায় তিনি যোগ দিয়েছেন, নির্বাচনী জনসভায়, এবং সেই নির্বাচনী জনসভায় তিনি যোগ দিয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি তুলে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই দুপুরের আগ থেকেই এখানে নেতাকর্মীরা এসে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং তারেক রহমান যখন ঠিক মঞ্চে উঠছিলেন, চতুর্দিকে নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস, অনেক প্রায় 22 বছর পর তারা তাদের প্রিয় নেতাকে সচক্ষে তারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে এর চেয়ে বড় আনন্দের তাদের কাছে এই মুহূর্তে আর কিছু নেই। এবং তারা বলছেন যে তারেক রহমান যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, যে তিনি বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে সরকারের বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের পরিকল্পনা নিয়েছে দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, সেই বক্তব্য শুনে তারা জনগণের দোরগোড়ায় যাবেন এবং ধানের শীষের প্রার্থী যারা আছেন তাদেরকে নির্বাচিত করার জন্য তারা কাজ করবেন এবং আগামী নির্বাচনের পরে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দেশকে তারা ঢেলে সাজাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, শীতকে উপেক্ষা করে তারা এসেছেন নওগাঁ সহ আশপাশের জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে তারা এসেছেন তাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতার জন্য। তারেক রহমান মঞ্চে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জনসভাটি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় তারা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে, নিরাপত্তা জোরদার ব্যবস্থা জোরদার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ। এই এটিএম হাই স্কুল মাঠ ছাপিয়ে আমরা যখন আসছিলাম আশপাশে এলাকায়ও ছড়িয়ে পড়েছে। তারেক রহমান গাড়ি যখন আসছিল গাড়ি থেকে বেশ ব্যাক পেতে হয়েছে নেতাকর্মীদের ঠেলে নেতাকর্মীকে দূরে সরিয়ে আসতে। তিনি গাড়ির ভিতর থেকে যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন সবার প্রতি তিনি শুভেচ্ছা জানিয়েছেন, নেতাকর্মীও তাকে শুভেচ্ছা জানিয়েছে, রং বেরঙের ব্যানার পেস্টুন ধানের শীষ নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন যে তারা আগামী দিনে তারেক রহমান যেই নির্দেশনা দিবেন সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং বিএনপি সরকারে যদি নির্বাচিত হয় তাহলে তারা সেই তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং আগামী দিনে ধানের শীষের প্রতীকে যাতে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হয় সেজন্য তারা বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করবেন। তো এই ছিল নওগাঁ থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া বৈধ। বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিয়েছে। এর ফলে চুক্তি প্রক্রিয়া চলমান কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে দেন। পরে তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। গত বছর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট করেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক বন্দর সিবিএ। সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 31 জানুয়ারি শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি বা ধর্মঘট পালন করা হবে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা জানান, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাজে লিজ দেয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।
চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এ পর্যায়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল 5 আসনে দলের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সবাই সাংবাদিকদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। কুষ্টিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির জাফর গ্রুপের মহাসচিব আহসান হাবিব লিঙ্কন। সকালে জেলার মিরপুর আগ সেন্টারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেন তিনি। রংপুর বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর সদর দপ্তরের উপমহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. শফিকুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজেও। এতে বক্তব্য রাখেন জিওসি 11 পদাতিক ডিভিশন এবং কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সীমান্তে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী সহ 2 জনের নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বর্তাকিয়া জাহেদিয়া মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। একটি মহল পালিয়ে গেলেও আরেকটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলেছেন তারেক রহমান। অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান সরকারের প্রতি। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে ছাড় দেবে না যুব সমাজ। কারওয়ান বাজারে হুঁশিয়ারি, জামাত আমিরের চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান। জামাত নেতা হত্যার ঘটনায় শেরপুরে ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার। বিএনপি নেতাকর্মীদের উস্কানিকে দোষারোপ জামাতের, সুষ্ঠু তদন্তের দাবি মাহদি আমিনের। শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস সরকারের। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেছেন প্রেস সচিব। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিকে বৈধ ঘোষণা হাইকোর্টের। কর্মবিরতির ঘোষণা বন্দর শ্রমিক দল ও সাবেক সিবিআই। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।